আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই 10 নম্বর প্রশ্নটা সম্পূর্ণটা সমাধান করব। আমাদের এখানে বলা আছে এফ সাচ দ্যাট আর রিলেট টু আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ফাংশনের জন্য এই 4টা প্রশ্ন। এখানে একটা ফাংশনের পরিচয় তুলে ধরা হয়েছে এতটুকু জায়গাতে, এতটুকু জায়গাতে একটা ফাংশনের পরিচয় তুলে ধরা হয়েছে। এই যে সাচ দ্যাট চিহ্নটার আগে যে এফ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে যেই ফাংশনটা সেটা হচ্ছে এফ ফাংশন। যদি এখানে জি থাকতো তাহলে আমরা বুঝতাম এটা জি ফাংশন, যদি এখানে এন থাকতো আমরা বুঝতাম এটা এন ফাংশন। এটা হচ্ছে ফাংশনটার নাম, ফাংশনটাকে যেই নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এখানে এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এফ ফাংশন। তো এই ফাংশনটার এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নর আগেরটা হচ্ছে ডোমেনের পরিচয়, আর তীর চিহ্নের পরেরটা হচ্ছে কো ডোমেনের পরিচয়। এই তীর চিহ্নের আগে এবং পরে এই দুইটা দিয়ে পরিচয় প্রকাশ করা হচ্ছে, ডোমেনের পরিচয়, কো ডোমেনের পরিচয়। এই যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেন বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, এই ফাংশনটার কো ডোমেন বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এটা পরিচয়। আমরা বলবো এইভাবে করে, এফ সাচ দ্যাট আর রিলেট টু আর। এইবার মূল ফাংশনটা কি সেটা উল্লেখ করা হয়েছে। মূল ফাংশনটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তাহলে প্রথমে পরিচয়, এরপর একদম মূল ফাংশনটাকে তুলে ধরা হইল, যে ফাংশনটাকে প্রকাশ করা হয়েছে এক্স কিউবের মাধ্যমে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এবার এই 4টা প্রশ্নকে এই উদ্দীপকের এই তথ্যের আলোকে সমাধান করতে হবে। এটা কোনো সৃজনশীল না, প্রথমে একটা তথ্য দিয়ে দিয়েছে, সেই তথ্যের আলোকে 4টা প্রশ্ন সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্ন বলছে ডোম এফ, ডোমেনকে আমরা সংক্ষেপে ডোম বলে থাকি। তো এখানে বললো ডোম এফ অর্থাৎ এফ ফাংশনটির ডোমেন নির্ণয় করো। রেঞ্জ এফ অর্থাৎ এফ ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের এই যে উপরে যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার ডোমেন জানতে চাই, রেঞ্জ জানতে চাই একদম নির্দিষ্ট করে। তো আমরা এখন ডোমেনটা এবং রেঞ্জ নির্ণয় করে দেখাবো আপনাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে এই যে ফাংশনের পরিচয় সব তুলে ধরলাম। এফ অফ এক্স ফাংশনটি সকল এক্স বিলংস টু আর এর জন্য সংজ্ঞায়িত এবং এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্সের বাস্তব মান পাওয়া যায়। ডোমেন কি আসলে? ডোমেন হচ্ছে একটা ফাংশনের মধ্যে চলকের মান হিসেবে যাদেরকে বসানো যায়, সম্ভব যে চলকের এই মানটা বসাইলে ফাংশন ঠিকঠাক থাকে। এই যে সংজ্ঞায়িত ফাংশন একেবারে ঠিকঠাক থাকে, কোনো সমস্যা হয় না, কোথাও কোনো আর কি আটকায় না, একদম ঠিকঠাকভাবে ফলাফল বের হয়। একটা ফাংশনের মধ্যে চলকের যেই মানের কারণে ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে, রেজাল্ট বের হয়, সংজ্ঞায়িত হয়, সেই মানগুলোকে, ওই যে চলকের ওই মানগুলোকে বলা হয় ডোমেন। যেই মান ফাংশনে বসানোর দ্বারা ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করবে না, রেজাল্ট বের হবে না, তাকে কিন্তু ডোমেন হিসেবে নেওয়া যাবে না। তো যেই সকল চলকের যে সকল মানের কারণে ফাংশনের ঠিকঠাকভাবে রেজাল্ট বের করা যাবে, চলকের ওই মানগুলোকে ফাংশনটির ডোমেন বলা হয়। তো এখানে যেই ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তো আমরা এক্সের মান চাইলে 1 বসাইতে পারি, এক্সের মান চাইলে 2 বসাইতে পারি, এক্সের মান চাইলে -1 বসাইতে পারেন, -2 বসাইতে পারেন। বাস্তবের যে কোনো সংখ্যা আপনি এখানে বসাইতে পারবেন, বাস্তবের যে কোনো সংখ্যা আপনি এখানে বসাইতে পারবেন। রেজাল্ট অবশ্যই বের হবে, কোথাও এটা আটকাবে না, এমন না যে অমুক সংখ্যাটা বসাই দিলে এটা আটকায় যাবে, রেজাল্ট আর বের হবে না, এমনটা না, রেজাল্ট অবশ্যই বের হবে। তাহলে যেহেতু এই ফাংশনে চলকের মান হিসেবে বাস্তবের যে কোনো সংখ্যা বসানো সম্ভব, ঠিকঠাকভাবে রেজাল্ট বের হবে, কোথাও সমস্যা হবে না, আটকাবে না, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটির ডোমেন হচ্ছে আর। ডোমেন কি? আর মানে রিয়েল নাম্বার সেট, তাই তো, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট। এই আর দ্বারা বোঝানো হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তো বাস্তবে যত সংখ্যা আছে, সেটা দশমিক হোক, ভগ্নাংশ হোক, পূর্ণ সংখ্যা হোক, বাস্তবের যত সংখ্যা আছে আপনি সেই সংখ্যাগুলোকে এখানে বসানো হলে অবশ্যই রেজাল্ট বের হবে, কোথাও সমস্যা হবে না। তাহলে ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যার সেট, পুরোটাই আপনি বাস্তবের যে কোনো মান এখানে বসাইলে রেজাল্ট পাবেন। তাহলে আমরা বলতে পারি ডোম এফ অর্থাৎ এফ ফাংশনটির ডোমেন হলো আর।
বাস্তব সংখ্যার সেট। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখেন ডোম যেমন একদম নির্দিষ্ট করে জানাইছি, এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা কীভাবে করে করতে পারি, যখন আমাদেরকে একদম নির্দিষ্ট করে মান বলতে হয়, এখানে কিন্তু আমরা একদম নির্দিষ্ট করে মান বলছি, বাস্তব সংখ্যার সকল মান, যে কোনো মান আপনি বসাইতে পারবেন, কোনো বিধি নিষেধ নাই। তো একই রকমভাবে এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। কীভাবে করে রেঞ্জটা নির্ণয় করতে পারি, যখন একটা ফাংশন দেওয়া থাকে আমরা সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। যখন আমাদের কাছে নির্দিষ্ট করে মান জানতে চাবে, মান রেঞ্জ কত নির্দিষ্ট করে জানতে চায়, তাহলে আমরা ওই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করার পরে বিপরীত ফাংশন বের করার পরে আমরা এখন চেক করব বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে কাদেরকে বসানো যায়। বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসানো যাবে তারা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, আবারও বলতেছি, একটা মূল ফাংশন, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এটা মূল ফাংশন। তো এফ অফ এক্সের বিপরীত ফাংশন হচ্ছে এফ ইনভার্স এক্স। এফ অফ এক্সের বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, এটার বিপরীত। তো আমরা করব কি, এই যে মূল ফাংশনটা তার বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসানো সম্ভব তারা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসানো সম্ভব তারা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন বিপরীত ফাংশনটা কীভাবে করে বের করে, চলুন আমরা এখন এই কাজটা করে ফেলি। এবং এখন একটু বলে রাখি, আমরা যে এখন বিপরীত ফাংশনটা করব, প্রিয় শিক্ষার্থীরা এই বিপরীত ফাংশনটা ভালো করে বুঝেন, তার কারণ একটু পরে গ নাম্বারে আলাদা করে বলছে বিপরীত ফাংশন বের করো। তো এখন আমরা যেটা শিখবো সেটা এই গ নঙ্গে গিয়ে আবার লিখে দিব। হ্যাঁ, তাহলে এখন ভালো করে বুঝলে আর গ নঙ্গে কিছু বলতে হবে না। তাহলে আমরা এখন বিপরীত ফাংশনটা নির্ণয় করতে পারি কীভাবে, আমি একটু লিখে দেখাই। সেটা হচ্ছে আমরা যেই কাজটা করব, আমরা লিখব ধরি। হ্যাঁ, দেওয়া আছে, এই যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আমরা লিখব ধরি ওয়াই, মানে অন্য একটা অক্ষর, ওয়াই ইকুয়াল টু এটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এই যে আমরা এই ফাংশনটা সমান ওয়াই ধরলাম, এখন এই ওয়াইয়ের সাথে সবার সম্পর্ক তৈরি করব। ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, ওয়াইয়ের সাথে এক্স কিউবের সম্পর্ক তৈরি করব আলাদা আলাদাভাবে। ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, ওয়াইয়ের সাথে এক্স কিউবের সম্পর্ক তৈরি করব। যখন আমরা ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করতে যাব, উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানায় ফেলা। খেয়াল করেন সবাই, ওয়াইয়ের সাথে যখন এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব তখন উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানায় ফেলা, ঠিক আছে? আবার ওয়াইয়ের সাথে যখন এক্স কিউবের সম্পর্ক তৈরি করব তখনও উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানায় ফেলা। অর্থাৎ আমাদের এই অঙ্কতে যেই চলকটা আছে তাকে আমরা একা বানায় ফেলবো, বারে বারে তাকে আমরা একা বানায় ফেলবো। এইভাবে করে আলটিমেটলি আমরা আমাদের যে উদ্দেশ্য বিপরীত ফাংশনটা নির্ণয় করা, কারণ সেখান থেকেই রেঞ্জটা আসবে, আমরা বিপরীত ফাংশনটা বের করে ফেলতে পারবো। আমাদের উদ্দেশ্য কিন্তু একদম আলটিমেট গোল নাকি, এফ ইনভার্স এক্স নির্ণয় করা, এটা আমাদের সর্বশেষ লক্ষ্য। এটা বের করতে পারলে রেঞ্জটা চলে আসবে আমাদের সামনে। তো এখন দেখেন কি করতে পারি। আমরা লিখলাম ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তাহলে আমরা লিখব যে এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখন বলতে পারি এক্স একা থাকুক, এই এফ যখন এই পাশে আসবে তখন এটা ইনভার্স হয়ে যাবে, এফ ইনভার্স ওয়াই। মনে মধ্যে প্রশ্ন আসে, স্যার এই এফটা ওই সাইডে গিয়ে ইনভার্স হয়ে গেল কেন? আসলে আমরা তার ব্যাখ্যাটা একটু দেখাই, যদি এটা আপনাদেরকে খাতায় লিখতে হবে না। ব্যাখ্যাটা হলো এই যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, দেখেন এই এফটা এখানে গুণ আকারের মতো দেখা যাচ্ছে না? তাহলে এই যে গুণ আকার, এটা ওই সাইডে গেলে কী হবে? ভাগ হবে নাকি, ভাগ। এবার দেখেন এই ভাগটা উল্টেলে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে। এবার দেখেন এই যে 1/f তাকে আমরা লিখতে পারি এফ ইনভার্স, কারণ আপনারা জানেন 1/a মানে a টু দি পাওয়ার -1, 1/b মানে b টু দি পাওয়ার -1, তাই না?
তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি 1/f এর পরিবর্তে f ইনভার্স। এবার আমরা একটু সুন্দর করে এটাকে লিখলাম, যে f ইনভার্স, যেটা সুন্দর করে লিখলাম এই যে f ইনভার্স আর পাশে y। তাহলে এটাকে একেবারে প্রথমেই আমরা বলে ফেলতে পারি যে এই fটা ওই সাইডে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু f ইনভার্স y। x কে একা হইছে, বলেন x একা হইছে না? হ্যাঁ, x একা হইছে। তাহলে আমরা x কে একা পেয়ে গেলাম, থাকুক এটা। তাহলে y এর সাথে f অফ x এর যখন সম্পর্ক তৈরি করতে গেলাম, আমরা x কে একা বানাইছি। এবার y এর সাথে x কিউবের সম্পর্ক তৈরি করতে যাব। চলেন আমরা এখন y এর সাথে x কিউবের সম্পর্ক তৈরি করি। আমরা লিখব আবার y ইকুয়াল টু x কিউব। উদ্দেশ্য থাকবে x কে একা বানানো। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, এই x কে যদি একা বানাইতে হয় তাহলে তার পাওয়ারকে যেমনিই হোক সরাইতে হবে। আমরা যদি এই পাওয়ারটাকে সরাইয়া কীভাবে করে সরাইতে পারি দেখেন, 3 এর সাথে যদি আমি 1/3 গুণ করি, মানে পাওয়ার সূচকের মধ্যে যদি 1/3 গুণ করি, তাহলে এই 3 কাটা যাবে, তখন x একা হয়ে যাবে। তাহলে এই যে 1/3 দ্বারা গুণ করলেন পাওয়ারকে, তাহলে এখানেও y এর পাওয়ারও 1/3 আনতে হবে, y এর পাওয়ারও 1/3 আনতে হবে। মানে উভয় পাশে সূচককে 1/3-তে উন্নীত করলাম, তাহলে আমরা লিখবো, এটা সুন্দর করে লিখবো যে y ইকুয়াল টু এক্স কিউব। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব ইকুয়াল টু y, এক্স কিউব তার সাথে 1/3 গুণ করলাম, মানে পাওয়ারে আলাদা করে না, কিন্তু পাওয়ারটাকে 1/3-তে উন্নীত করলাম, ওয়াইটাকেও 1/3-তে উন্নীত করলাম সূচককে। এবার দেখেন 3 কাটা, তাহলে x একা, আর এখানে y টু দি পাওয়ার 1/3। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা x দেখতেছেন, হ্যাঁ এই যে x দেখতেছেন, এই xটা কিছুক্ষণ আগে কি দেখছিলেন? এই x মানে কি? এই x মানে হলো f ইনভার্স y, x মানে হলো f ইনভার্স y। তাহলে আমরা x এর পরিবর্তে f ইনভার্স y এখানে বসিয়ে দিতে পারি, x এর পরিবর্তে f ইনভার্স y বসিয়ে দিতে পারি, তাই না? জাস্ট x এর পরিবর্তে f ইনভার্স y, আমরা কিন্তু এটা নিজে থেকে কোনো জায়গাতে আনি নাই, উপরেই ছিল x ইকুয়াল টু f ইনভার্স y। তাহলে আমি এখন x এর পরিবর্তে f ইনভার্স y আনলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার কি মূল লক্ষ্য এটা ছিল f ইনভার্স y বের করা? না, আমার মূল লক্ষ্য ছিল f ইনভার্স x বের করা। আমার মূল লক্ষ্য কী ছিল? f ইনভার্স x বের করা, কিন্তু বের হয়েছে কি? f ইনভার্স y। তো আমি জাস্ট y এর জায়গাতে x বসাই দিব, অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে লিখব f ইনভার্স x। তাহলে দেখেন y এর জায়গাতে x বসাইলাম, তাহলে y এর জায়গাতে x বসাবো। এই যে আপনারা যেমন অঙ্ক করতে গিয়ে মনে করেন এরকম লেখা আছে f অফ, এই যে আপনাদেরকে দেখাই, লেখা আছে এরকম f ইনভার্স y ইকুয়াল টু y কিউব প্লাস 1। তাহলে আপনাকে যদি বলা হয় f ইনভার্স 2 বের করো, তাহলে আপনি কী করবেন? y এর জায়গাতে 2 বসাবেন না? যদি আপনাকে বলা হয় f ইনভার্স 5 বের করো, তাহলে আপনি কী করবেন? y এর জায়গাতে 5 বসাবেন। তাহলে একই রকমভাবে f ইনভার্স y বের করছেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে f ইনভার্স x বের করো, তাহলে y এর জায়গাতে x বসাবেন, y এর জায়গাতে x বসাবেন, ঠিক তো? আচ্ছা, তাহলে বিপরীত ফাংশন বের হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা, বিপরীত ফাংশন বের হয়ে গেছে। এই যে বিপরীত ফাংশন বের হয়ে গেল, এবার আমি দেখব এই বিপরীত ফাংশনের চলকের মান হিসেবে আমি কাদেরকে বসাইতে পারি। বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসাইতে পারবো তারা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, এই ফাংশনের না কিন্তু, এটার না কিন্তু। বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে যাদেরকে বসানো যায় তারা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। মূল ফাংশনটা কোনটা? এটা যেহেতু বিপরীত ফাংশন আর মূল ফাংশনটা এটা, তাহলে এই বিপরীত ফাংশনের চলকের মান হিসেবে যাদেরকে পাওয়া যাবে তারা মূল ফাংশনের রেঞ্জ হিসেবে বিবেচিত হবে। তাহলে এখন আপনারা দেখেন তো এটা যেই অবস্থাতে আছে। আরেকটা কথা একটু বলে রাখি, এক্স টু দি পাওয়ার 1/3 কে কিন্তু আপনারা এইভাবে করে লিখতে পারেন কিউবিক রুট এক্স। দুইটা কিন্তু একই জিনিস, কেউ বলে ঘাবড়াবেন না, কিন্তু কোনো কনফিউশন যেন না হয়। দুইটা কিন্তু একই জিনিস, এক্স টু দি পাওয়ার 1/3 আর কিউবিক রুট এক্স, দুটো একই জিনিস। কেন? কারণ এই যে কিউবিক রুট এক্স, যদি আমি এই রুটকে উঠাইতে চাই তখন পাওয়ার হিসেবে কি বসবে? 1/রুটের মাথার উপরে যেটা সেটা, 4th রুট এক্স। তাহলে আমি যদি এই রুটকে উঠাই কি হবে? 1/রুটের মাথার উপরে যেটা সেটা।
তাহলে x⁴ থাকলে আমি এইভাবে করে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা যেই কাজটা করব, তা আমরা x⁴ তাকে আপনি কিউবিক রুট x লিখতেই পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি x এর মান হিসেবে কাদেরকে বসাইতে পারবেন। দেখেন এটা যেই অবস্থাতে আছে, এতে করে আপনি x এর মান ধনাত্মক, x এর মান ঋণাত্মক, x এর মান 0, x এর মান ভগ্নাংশ, যা খুশি বসান, বাস্তবের মান, বাস্তব যে কোনো বাস্তব মান আপনি এখানে বসান, রেজাল্ট বের হবেই হবে, রেজাল্ট বের হবেই হবে। কেউ ভাবতে পারেন স্যার যেহেতু আপনি এটা দেখাইলেন যে রুট আছে, তাহলে x এর মান ঋণাত্মক বসানো সম্ভব? যেহেতু এখানে রুট দেখা যাচ্ছে, তাহলে কি ভিতরে x এর মান ঋণাত্মক বসানো সম্ভব? হ্যাঁ, বসানো সম্ভব, রেজাল্ট বের হবে। কারণ এটা তো শুধু রুট না। যদি এই যে শুধু রুট থাকতো, শুধু রুট, এই যে দেখেন রুট x, তখন আমি রুটের ভিতরে ঋণাত্মক মান বসাইতে পারতাম না, এটা হবে না। হ্যাঁ, এটা কাল্পনিক মান হয়ে যাবে, এটা বাস্তব মান হবে না। কিন্তু এখন যেটা আছে কিউবিক রুট, এখন আপনি x এর মান আপনি ঋণাত্মক বসান, আপনি দেখবেন রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হবে। আমি যদি এটা আপনি একটু বের করে দেখাই ক্যালকুলেটারে, যে এই যে কিউবিক রুট -2, রেজাল্ট হচ্ছে -1.25992105, আপনারা মিলাইয়েন, ঠিক আছে, রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হবে। কিন্তু আমি যদি শুধু রুট দিতাম, রুট ভিতরে এবার -2, ক্যালকুলেটার দেখাবে রেজাল্ট নাই, ম্যাথ এরর, হ্যাঁ, আসবে না রেজাল্ট। কিন্তু এটা তো কিউবিক রুট, তাহলে শুধু বর্গমূল, তখন চলকের মান আমি ঋণাত্মক বসাইতে পারতেছি না, রুটের ভিতরে রেজাল্ট আসবে না, তখন আমি ঋণাত্মক মান আমি নিতে পারবো না। কিন্তু এটা কিউবিক রুট, ঘনমূল, তখন ঋণাত্মক ধনাত্মক যেই মান বসানো না কেন রেজাল্ট বের হবে। তাহলে আমরা এই মুহূর্তে যেই অঙ্কটা করতেছি, সেখানে তো কিউবিক রুট আছে। সুতরাং আপনি চলকের মান ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ যা খুশি তা বসান, বাস্তবের মান যা বসান না কেন রেজাল্ট বের হবে। তাহলে আমরা দেখলাম এই বিপরীত ফাংশনে চলকের মান হিসেবে বাস্তবের যে কোনো মান বসানো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো মূল ফাংশন, যেটা মূল ফাংশন, রেঞ্জ হলো বাস্তব সংখ্যার সেট, রেঞ্জ হলো বাস্তব সংখ্যার সেট। আমরা এইভাবে করে লিখব, রেঞ্জ, কার রেঞ্জ? এফ এর রেঞ্জ, এফ ইনভার্সের না, কিন্তু এফ ইনভার্সের না, এফ এর রেঞ্জ মানে মূল ফাংশনটা যেটা, তার রেঞ্জ হলো বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। বিপরীত ফাংশন থেকে চলকের মান হিসেবে পেয়েছি বাস্তব সংখ্যা, তাহলে এটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, তাহলে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলছিল ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন নির্ণয় করতে গিয়ে মূল ফাংশন যেটা, সেখানে চলকের যে কোনো মান বসানো সম্ভব হয়েছে, এজন্য ডোমেন বাস্তব সংখ্যার সেট। আর রেঞ্জ বের করতে গিয়ে মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হয়েছে, এবং কিভাবে করতে হয়েছে সেটাও আপনাদেরকে সবাইকে দেখিয়েছি। বিপরীত ফাংশন করার জন্য আশা করি এই অঙ্কটা মাত্র যে করাইলাম, গ নাম্বারটা মনে হয় আর রিপিট কিছু করা লাগবে না, এটা হয়ে গেছে। তাহলে আমরা বলবো ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এবার y এর সাথে সবার সম্পর্ক তৈরি করব, y এর সাথে এটার সম্পর্ক তৈরি করব, y এর সাথে এটার সম্পর্ক তৈরি করব। তো y এর সাথে যখন এটার সম্পর্ক তৈরি করলাম, x কে একা বানাইলাম, y এর সাথে যখন এটা সম্পর্ক তৈরি করলাম, x কে একা বানাইলাম, x এর জায়গায় তার রেজাল্ট বসাইলাম, বিপরীত ফাংশন বের হয়ে গেল। বিপরীত ফাংশনের চলকের মান হিসেবে বাস্তবের যে কোনো মান বসানো যাচ্ছে, সুতরাং আমরা বলবো রেঞ্জ এফ, মূল ফাংশন, রেঞ্জ এফ হলো বাস্তব সংখ্যার সেট। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। আপনাদেরকে এই যে আমাদের যে মূল পিডিএফটা, এখান থেকে যদি আপনারা দেখেন একই রকমভাবে দেওয়া আছে, হ্যাঁ, একই রকমভাবে এখানের মধ্যে দেওয়া আছে। এই হচ্ছে বিষয়, একদম হুবহু একই রকমভাবে। এখানে এক্সের সকল বাস্তব মানের জন্য এফ ইনভার্স এক্স, এটা বাস্তবের মান বেরোবে। এক্সের যে কোনো মান বসান না কেন, রেজাল্ট বাস্তবের মান বের হবেই হবে। তাহলে মূল ফাংশন, দেখেন এফ ইনভার্স দেয় নাই কিন্তু, শুধু এফ দিছে। মূল ফাংশনের রেঞ্জ হলো বাস্তব সংখ্যার সেট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল, আমরা তার সমাধান করে ফেললাম। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এফ মানে ওই যে মূল যে ফাংশনটা, সেটি এক এক ফাংশন। দেখাও যে এফ এক এক ফাংশন। তো এক এক ফাংশন কি? এক এক ফাংশন হচ্ছে একটা ডোমেনের জন্য একটাই রেঞ্জ বের হবে, একটা ডোমেন একটা রেঞ্জ, এই জন্য বলা হচ্ছে এক এক।
যে ডোমেন রেঞ্জ একটা ডোমেন একটাই রেঞ্জ, একটা ডোমেন একটা রেঞ্জ। ডোমেন পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে, ডোমেন পরিবর্তন হবে, রেঞ্জও পরিবর্তন হবে। একটা ডোমেনের জন্য একটাই রেঞ্জ বের হবে, এটাকে বলা হয় এক ফাংশন। যখন কোনো ফাংশনে একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ বের হয়, অনন্য মান একটি রেঞ্জ বের হয়, তখন সেই ফাংশনটিকে বলা হয় এক ফাংশন। তো এখন যখন এটা যখন লিখে করতে হবে, আমাদেরকে করে দেখাইতে হবে প্রমাণ এক ফাংশন কাকে বলে, এটা তো বুঝলেন, কিন্তু যখন লিখে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে, তখন এটা কীভাবে করে এটা করার সিস্টেমটা কী? প্রিয় শিক্ষার্থীরা, এখন যে পদ্ধতিটা শিখব, এই পদ্ধতিতে যখনই আমাদের সৃজনশীলে বলবে বা সংক্ষিপ্ত প্রশ্নতে বলবে এই ফাংশনটি এক ফাংশন প্রমাণ করে দেখাও, তখনই আমরা এই সিস্টেমে করব। এখন যেই সিস্টেমটাতে চলেন আমরা করি। আমরা এই যে এক ফাংশন যে প্রমাণ করতে যাব, এক ফাংশন প্রমাণ করতে গিয়ে আমরা করব কি, বাইরে থেকে, অঙ্কের বাইরে থেকে আমরা দুইটা চলক নিয়ে আসব। অঙ্কের বাইরে থেকে আমাদের যে অঙ্কটা, এখানে তো চলক আছেই, আমরা অঙ্কের বাইরে থেকে দুইটা চলক নিয়ে আসব এবং তাদেরকে বলবো ডোমেন। ধরি x1 এবং x2 তারা হচ্ছে এই ফাংশনটির ডোমেনের অন্তর্ভুক্ত। এই যে বিলংস টু চিহ্নটা দেওয়া, ধরি x1 x2 বিলংস টু ডোম f অফ x। এই দুটি হচ্ছে এই ফাংশনটার ডোমেনের অন্তর্ভুক্ত। খেয়াল করে দেখেন, দুটি কিন্তু ভিন্ন ভিন্ন। আমি এই যে নামকরণ কেন করলাম, x1 x2, তার মানে আমি এদের পরিচয়কে ভিন্নভাবে তুলে ধরছি, দুটি আলাদা জিনিস। তাহলে ধরি x1 x2 বিলংস টু ডোম f অফ x। এখন যে সিস্টেমটা দয়া করে ভালো করে সবাই আয়ত্ত করে নিয়েন, এই সিস্টেমেই আমরা এক ফাংশনের কথা যখনই বলবো এভাবে করে করব। f অফ x এক ফাংশন হবে, যদি ও কেবল যদি, এই যে মূল শর্তটা এখানে দেওয়া, f অফ x এক ফাংশন হবে যদি ও কেবল যদি f অফ x1 ইকুয়াল টু f অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 হয়। অর্থাৎ আমরা তাদেরকে জানাইতেছি এই ফাংশনটা এক ফাংশন হবে যদি ও কেবল যদি এই ফাংশনে x1 বসাই, তাহলে ফাংশনটার যেই রেজাল্ট আসবে, এই ফাংশনে x2 বসাই, তাহলে যেই রেজাল্ট আসবে, এরা যদি পরস্পর সমান হয়, শেষে যদি দেখা যায় যে এই দুইটা চলক তারা পরস্পর সমান, তাহলে আমরা বলবো এই ফাংশনটা এক ফাংশন। তাহলে আবার ধরি এই দুইটি হচ্ছে এই ফাংশনটির ডোমেনের অন্তর্ভুক্ত। f অফ x এক ফাংশন হবে যদি ও কেবল যদি f অফ x1 ইকুয়াল টু f অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 হয়, তাহলেই এই ফাংশনটা এক ফাংশন হবে। f অফ x1 ইকুয়াল টু f অফ x2 হলে x1 ইকুয়াল টু x2 হবে, আর তখনই আমরা বলবো এই ফাংশনটা এক ফাংশন। তাহলে আমরা ধরে নিচ্ছি f অফ x1 ইকুয়াল টু f অফ x2, f অফ x1 ইকুয়াল টু f অফ x2, অর্থাৎ এই চলকের জায়গাতে আমরা x1 বসাইলাম, এই চলকের জায়গাতে x2 বসাইলাম, ধরে নিচ্ছি f অফ x1 এবং f অফ x2 তারা পরস্পর সমান। তাহলে এই যে আপনি x এর জায়গাতে x1 বসাইলেন, মূল ফাংশনটা কি ছিল, f অফ x ইকুয়াল টু x কিউব। তাহলে আপনি এখন যখন f অফ x1 বের করতেছেন, তখন আপনি x এর জায়গাতে লিখবেন x1 কিউব। আপনি যখন চলকের জায়গায় x2 লিখতেছেন, তাহলে আপনি তখন x এর জায়গাতে x2 লিখে কিউব দিবেন, তাই না? এটাই তো স্বাভাবিক। তাহলে f অফ x1 এর জায়গায় আমরা লিখলাম x1 কিউব, f অফ x2 এর জায়গায় লিখলাম x2 কিউব। দুই দিকের পাওয়ার কিন্তু মিলে গেছে, দেখেন এদিকেও 3 এদিকেও 3, পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ। তাহলে x1 ইকুয়াল টু x2, এই যে x1 ইকুয়াল টু x2 হইল, তাহলে আমরা বলবো মূল যেই ফাংশনটা সেটি এক ফাংশন প্রমাণ হয়ে গেছে। এটা এক ফাংশন আমরা নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? এখন আপনি যদি চান, এখানে কিন্তু চাইলে আপনি a b ধরতে পারেন, মানে আপনার অঙ্কতে যেই চলক আছে এটা বাদে আপনি অন্য অক্ষরও ধরতে পারেন। এখানে x আছে, তাহলে আপনি অঙ্কের বাইরে থেকে a আর b নিয়ে আসেন। তাহলে f অফ x এক ফাংশন হবে যদিও কেবল যদি f অফ a ইকুয়াল টু f অফ b হলে a ইকুয়াল টু b হয়। তাহলে এখন f অফ a ইকুয়াল টু f অফ b, তাহলে a কিউব ইকুয়াল টু b কিউব, তাহলে কিউব আর কিউব বাদ, a
এ ইকুয়াল টু বি। তাহলে দেখা যাচ্ছে এ আর বি তারা আসলে একই জিনিস, এ আর বি তারা আসলে একই জিনিস, যেহেতু মাঝখানে সমান চিহ্ন একই জিনিস, তাহলে আমরা বলবো এফ হচ্ছে এক এক ফাংশন। তাহলে এই এক্সই ধরতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে অঙ্কের বাইরে থেকে ইংরেজি অক্ষর ধরে নিতে পারেন। তাহলে যখনই আমাদেরকে এক এক ফাংশনের কথা বলবে প্রিয় শিক্ষার্থীরা, তখনই আমরা এই সিস্টেমে করব। এখানে বলছে দেখাও যে এফ এক এক ফাংশন, তাহলে আমরা এখানে লিখলাম যে ধরি এই দুইটি হচ্ছে ফাংশনটির ডোমেনের অন্তর্ভুক্ত, এই দুইটিকে আমরা ফাংশনতে বসাইলাম, ফাংশন দুইটা সমান হলো, সমান হতে 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 দেখা গেল চলক দুইটিও পরস্পর সমান, তাহলে এফ হচ্ছে এক এক ফাংশন। তারা বলছে দেখানোর জন্য আমরা লিখব দেখানো ও হলো, আমরা লিখব দেখানো হলো, বাস। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ। আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে এফ ইনভার্স নির্ণয় করো। এফ ইনভার্স মানে হচ্ছে বিপরীত। বিপরীত আমাদের ওখানে দেওয়া আছে মূল যেটা, সেখানে দেওয়া আছে এফ অফ এক্স, আমাদেরকে বের করতে বলছে এফ ইনভার্স এক্স। হ্যাঁ, আমাদের ওখানে দেওয়া আছে এফ অফ এক্স, বের করতে বলছে এফ ইনভার্স এক্স। তাহলে এখন বলছে এফ ইনভার্স, তাহলে এফ ইনভার্স তার মানে মূল ফাংশনটা, এখন আমাদের বলছে বিপরীত ফাংশন বের করা, মূল ফাংশনটার বিপরীত ফাংশন বের করা। আশা করি এটার বুঝাইতে হবে না, কারণ ক নাম্বার অঙ্ক করাই দিকে কিন্তু বিপরীত ফাংশন বোঝানো হয়ে গেছে। আমরা কিন্তু সেখান থেকে আমরা এখন লিখে দিতে পারি, এই যে দেখেন সেখান থেকে লিখে দিতে পারি। এটাকে আমরা কী করবো জানেন, এই যে দেখেন দেখেন দেখেন, আমি এখন ক্ষয়ের জায়গায় গ লিখে দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা কি খ নাম্বার ছিল নাকি দেখি তো, এখানে আমাদের কি খ ছিল, এটা কই ছিল। আচ্ছা, আমি এটা খ লিখে ফেলছি, দুঃখিত, এটা ক নাম্বারই ছিল, এটা ক নাম্বার অঙ্কই ছিল, তাই না? এই যে বলছিল ডোম নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তো আমরা ডোম তো সরাসরি নির্ণয় করতে পারছি, রেঞ্জ নির্ণয় করার জন্য বিপরীত ফাংশন বের করা লাগছিল, তখন আমি লিখে আপনাদেরকে করাইছি। তো এটা আসলে ক নাম্বারের অংশ, আমি খ নাম্বার লিখে ফেলছিলাম, দুঃখিত। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখতেছেন, এখন সংশোধন হয়ে গেল, আমরা ভুল শিখাবো না ইনশাআল্লাহ। আচ্ছা, তাই আমরা ক লিখলাম। তাহলে কয়ের অঙ্কটা, তো এই যে কয়ের অঙ্কটা করাই থেকে বিপরীত ফাংশন শিখাইলাম, এই যে ধরি ওয়াই সমান এটা, এরপরে করতে 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 এক পর্যায়ে এই যে বিপরীত ফাংশন বের হয়ে গেছে, রেঞ্জ আমার আর দরকার নেই, আমাকে বলতে বিপরীত ফাংশন বের করো, এই যে বিপরীত ফাংশন বের হয়ে গেছে। তাহলে আমি যদি এখন জাস্ট এই জায়গাটার মধ্যে কয়ের জায়গাতে গ লিখি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা গ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। গ নাম্বার প্রশ্নে কি বলছে, গ নাম্বার প্রশ্নে বলছে এফ ইনভার্স নির্ণয় করো, এটা মানে হচ্ছে এফ ইনভার্স এক্স নির্ণয় করো, এফ ইনভার্স এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, ধরি যখনই বিপরীত ফাংশনের কথা বলবে তখন লিখব ধরি ওয়াই, মানে এখানে যেই চলক আছে তা বাদে অন্য কোনো অক্ষর, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। যদি এখানে ওয়াই থাকতো তাহলে আমি কিন্তু এখানে তো ওয়াই ধরতাম না, এখানে আমি না হয় এক্স ধরতাম বা অন্য কোনো অক্ষর ধরতাম। আচ্ছা, তো ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, ওয়াইয়ের সাথে এটার সম্পর্ক এক্সকে একা বানাবো, ওয়াইয়ের সাথে এটার সম্পর্ক এক্সকে একা বানাবো। ওয়াইয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে এক্সকে একা বানানো হয়েছে, ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে এক্সকে একা বানানো হয়েছে। এক্সের পরিবর্তে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াইয়ের পরিবর্তে এফ ইনভার্স এক্স, তাহলে বিপরীত ফাংশন বের করা হয়ে গেল। এটি হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল, এটি হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল, ঠিক আছে। গ নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এই জন্য ক নাম্বারটা কোনো সময় বারবার বলছিলাম, সবাই খেয়াল রাখেন, সবাই খেয়াল রাখেন, তাই না? তাহলে এফ ইনভার্স নির্ণয় করা শেষ। এবার ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এফ ইনভার্স একটি ফাংশন, দেখাও যে এফ ইনভার্স একটি ফাংশন। অর্থাৎ তারা বলতেছে এই যে এফ ইনভার্স যে তুমি নির্ণয় করলা, এটা যে ফাংশন, তুমি প্রমাণ করে দেখাও তো, এটা যে ফাংশন এটা প্রমাণ করে দেখাও। আচ্ছা, এটা যে ফাংশন আমরা প্রমাণ করার জন্য কি করতে পারি, কোনো একটা সম্পর্ক, রিলেশন, অন্যয় সম্পর্ক। যেহেতু এই মুহূর্তে আমি গ নাম্বারে যেটা বের করছিলাম এফ ইনভার্স এক্স, কী বের হয়েছিল কিউবিক রুট এক্স, তাই না? এটা এফ ইনভার্স। তো আমাকে বলতেছে এটা যে ফাংশন এটা তুমি প্রমাণ করে দেখাও। তো তার মানে এই মুহূর্তে আমি এটা সরাসরি ফাংশন বলতে পারতেছি না, আমি প্রমাণ করে দেখাবো, কথা বলবো, যুক্তি দেখাবো, প্রমাণ তুলে ধরবো। তো এই মুহূর্তে এটা অন্যয় সম্পর্ক, রিলেশন, তাই না? আপনি এক্সের মান বসাবেন, রেজাল্ট বের হবে, এক্সের মান বসাবেন, রেজাল্ট বের হবে। তো এটা একটা অন্যয় বা সম্পর্ক, রেজাল্ট আর কি, রিলেশন।
তো এখানের মধ্যে এটা ফাংশন হতে হলে কি শর্ত মানতে হবে? ফাংশন হতে হলে শর্ত হলো একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ বের হবে, একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ বের হবে। আপনি ডোমেন চেঞ্জ করবেন, রেঞ্জও যেন চেঞ্জ হয়, ডোমেন চেঞ্জ করবেন, রেঞ্জও যেন চেঞ্জ হয়। একটা ডোমেন একটা রেঞ্জ, অর্থাৎ একটি ইনপুটের জন্য একটি আউটপুট যেন পাওয়া যায়। ইনপুট কি? ডোমেন। আপনি এক্সের মান হিসাবে যাকে বসাবেন তাকে বলবেন ইনপুট, আর রেজাল্ট যা পাবেন তাকে বলা হবে আউটপুট। তাহলে একটি ইনপুটের জন্য যেন একটি আউটপুট পাওয়া যায়। তাহলে একটি ইনপুটের জন্য যদি একটি আউটপুট পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অন্বয় বা রিলেশনটাকে আমরা বলবো যে এটা ফাংশন। এটা ফাংশন। এখানে আমরা যদি একটি ইনপুটের জন্য একটি আউটপুট পাই, তাহলে আমরা তখন এটাকে বলবো ফাংশন। একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ। তো এখন চলেন আমরা ঘ নাম্বারটা নিয়ে কথা বলি বিস্তারিত। আমরা বললাম ঘ নাম্বার, গ হতে পাই এফ ইনভার্স এক্স মানে হলো কিউবিক রুট এক্স। এখন আপনারা জানেন, আপনাদেরকে আগেও বলছি যে এই যে কিউবিক রুট এক্স, এখানে কিন্তু চলকের যে কোনো মান, কারণ এটা কিন্তু শুধু রুট না, শুধু রুট এক্স তা কিন্তু না। শুধু রুট এক্স হলে রুটের ভিতরে আমি এক্সের মান হিসেবে ঋণাত্মক মান বসাইতে পারতাম না, সমস্যা ছিল, রেজাল্ট বের হইতো না। কিন্তু এটা হচ্ছে ঘনমূল কিউবিক রুট এক্স। এখানে আমি এক্সের মান ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান বসাইতে পারি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যে কোনো মান বসাইতে পারি, কোনো সমস্যা নাই, রেজাল্ট বের হবেই। ঋণাত্মক সংখ্যা বসালেও রেজাল্ট বের হবে। তাহলে সেই ক্ষেত্রে এই কিউবিক রুট এক্স এটাকে আমরা এখানের মধ্যে চলকের যে কোনো মান, বাস্তবের যে কোনো মান আমি এখানে বসাইলে রেজাল্ট আমি বাস্তব মান পাবো। বাস্তবের যে কোনো মান বসাইলে রেজাল্টও আমি বাস্তবের মান পাবো। অর্থাৎ ইনপুট হিসেবে বাস্তবের যে কোনো মান বসানো সম্ভব এবং রেজাল্ট হিসেবেও বাস্তবের মান পাওয়া যাবে। তাহলে আমরা বলবো এক্সের সকল বাস্তব মানের জন্য এফ ইনভার্স এক্স বাস্তব। এক্সের যে কোনো বাস্তব মান বসান, পুরাটার রেজাল্ট বাস্তব মান আসবে। সুতরাং এফ ইনভার্স এক্স এটা বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। এফ ইনভার্স এক্স বিলংস টু আর। তাহলে এফ ইনভার্স এক্সের ডোমেন হলো আর। এফ ইনভার্স এক্সের ডোমেন হলো আর, মানে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটের ভিতরের যে কোনো মান এখানে বসানো যাবে, কোনো সমস্যা নেই। ইনপুট হিসেবে যাদেরকে বসাইতে পারি তারাই হচ্ছে ডোমেন। তাইলে এখানে বাস্তবের যে কোনো মান বসানো যাবে, তাহলে ডোমেন হচ্ছে আর। এবার রেঞ্জ জানা দরকার। যেহেতু এখানে বাস্তবের যে কোনো মান বসানো যাবে, রেজাল্ট তো বের হবে নাকি? রেজাল্ট তো বের হবে। তাহলে রেজাল্ট যেহেতু বের হবে, তাহলে আমরা বলতে পারি একটা ইনপুট দিলে একটা আউটপুট পাওয়া যাবে। আমি আবার যখন ইনপুট চেঞ্জ করব, মানে এক্সের মান চেঞ্জ করব, তখন এটার রেজাল্টও চেঞ্জ হবে। আপনি এখানে -1 যদি বসান, তাহলে -1-এর যেই রেজাল্ট পাবেন, +1 বসাইলে +1-এর রেজাল্ট ভিন্ন পাবেন। আপনি +2 বসাইলে যেই রেজাল্ট পাবেন, -2 বসাইলে রেজাল্ট ভিন্ন পাবেন। আপনি -3 বসাইলে যেই রেজাল্ট পাবেন, +3 বসাইলে রেজাল্ট ভিন্ন পাবেন। অর্থাৎ ডোমেন চেঞ্জ হবে, রেঞ্জও চেঞ্জ হবে, ডোমেন চেঞ্জ হবে, রেঞ্জও চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি ডোমেনের অন্তর্গত ভিন্ন ভিন্ন প্রত্যেকটি উপাদানের জন্য এটার একটি অনন্য মান পাওয়া যাবে। মানে মান ভিন্ন ভিন্ন মান আসবে, মান মিলবে না। আপনি ডোমেন চেঞ্জ করবেন, রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে, ডোমেন চেঞ্জ করবেন, রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে। এই রেঞ্জ কারোর সাথে মিলবে না। হ্যাঁ, একটি অনন্য মান পাওয়া যায়। সুতরাং এফ ইনভার্স এক্স একটি ফাংশন। যেহেতু আমরা ডোমেন চেঞ্জ করার সাথে সাথে রেঞ্জও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং রেজাল্ট পাচ্ছি, আমরা কোথাও কোনো বিঘ্নতা ঘটে নাই, আমি বাস্তবের যে কোনো মান বসাইতে পারতেছি এবং রেজাল্ট পাচ্ছি। তাহলে এই যে একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাচ্ছি, ডোমেনের জন্য আমি রেঞ্জ পাচ্ছি এবং কোনো পুনরাবৃত্তি ঘটতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটাকে বলবো এটা হলো ফাংশন। এটা হলো ফাংশন। এফ ইনভার্স এক্স একটি ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে এই যে 10 নাম্বার প্রশ্ন, এখানে ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন ছিল। উদ্দীপকের এই তথ্যের আলোকে আমাদেরকে সমাধান করতে বলেছিল। আমরা 4টা প্রশ্নই আজকের এই পর্বে সমাধান করলাম।